দেখেন মুভমেন্ট তো আমরা করছি। এখন মুভমেন্টের ব্যাপারে আপনি এখন পুলিশ প্রশাসনে এএসআই একজন এএসআই আন্ডারে মনে হচ্ছে 4 জন কি 5 জন পুলিশ থাকে, এসআই আন্ডারে 10 জন কি 12 জন পুলিশ থাকে, বা 2 জন কি 3 জন এএসআই থাকে। এই যে এএসআই 16 বছরে এই যাদেরকে এএসআই এসআই নিয়োগ দেওয়া হয়েছে তারা এখনো আছে। আপনি ওসি চেঞ্জ করেন, এসপি চেঞ্জ করেন, অনেক কিছুই করতে পারেন, কিন্তু এই 16 বছর ধরে ডিএনএ টেস্ট করে করে যে আওয়ামী পরিবার আওয়ামী রক্ত ধরে ধরে আপনার নিয়োগ দেওয়া হয়েছে, এদের সবাইকে তো আপনারা চাকরিচ্যুত করতে পারেননি। যার কারণে আজ ওসি যদি সিদ্ধান্ত নেয় আমি অমুক আওয়ামী নেতাকে ধরতে যাব, এসআইরা তার আগে ফোন দিয়ে বলে দেয় যে আপনি আসেন না, সরে দাঁড়ান। ওরা বাসায় থাকে, কখন বের হচ্ছে সেই ইনফরমেশনটা তার আগে ওদের কাছে চলে যায়। স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, উনি মানে হচ্ছে ন্যূনতম সিদ্ধান্ত নেওয়ার ব্যক্তিগত জায়গা থেকে আছে বলে, ক্যাপাবিলিটি আছে বলে আমার কাছে দেখি না। কিন্তু উপদেষ্টা উনি সুষ্ঠু বিচারের জন্য চেষ্টা করছেন, পুলিশ বাহিনীতে সংস্কার আনার জন্য চেষ্টা করছেন, আইজিপি স্যার যিনি আছেন অসাধারণ মানুষ আমি দেখেছি। কিন্তু জাহাঙ্গীর স্যার মানে হচ্ছে উনি যেভাবে কাজ করতেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যতটা হ্যাডমলা হওয়া দরকার তার হ্যাডম আছে বলে, মানে সেই রকম হ্যাডম সেই রকম কোন উপদেষ্টার হ্যাডম আছে আসলে আমি এখানে সবার নাম বলছি। আমি যেহেতু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছেন, আমি এই জায়গায় আমি দেখেছি, কথা বলেছি। আচ্ছা হান্নান মাসুদ, আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই সরকারের কিছু কিছু জিনিস নিয়ে তো সমালোচনা হচ্ছে, যেমন দ্রব্যমূল্য কন্ট্রোল করা যায়নি, সেভাবে কন্ট্রোল করতে আমরা কন্ট্রোল করতে পেরেছে এটা বলা যাচ্ছে না। এছাড়াও আপনার যারা আহত ছিল, গণঅভ্যুত্থানে যারা আহত, যারা শহীদ পরিবারকে যেভাবে সহযোগিতা করার কথা, আহতদের চিকিৎসা করার কথা, সেই জায়গাটাও একটা ব্যর্থতা আছে বলে আমি যেটাকে আমরা আমাদের যেহেতু বৈষম্যবিরোধীর একটা টিম এই সাথে কাজ করে, আমরা ওইরকম বড় ব্যর্থতা, কিছু সীমাবদ্ধতা আছে কিন্তু বড় ব্যর্থতা আমরা এখানে পরিলক্ষণ করিনি। আপনি দেখেন হচ্ছে 30,000 আহত হয়েছে, তার মধ্যে এখন হসপিটালে কয়শো আছে, 3 থেকে 400 হসপিটালে চিকিৎসা নিচ্ছে। ঠিক কদিন আগেই কিন্তু আহত যারা আছে তারা আমি একটু বলছি, আন্দোলন করেছে, আমি একটু শেষ করি। তো হচ্ছে এই যে সকলে কেউ 5 দিনে সুস্থ হয়েছে, কেউ 10 দিনে, কেউ 5 মাসে, কেউ আরো 5 বছরও সুস্থ হইতে সময় লাগবে। এটা একটা চিকিৎসার প্রক্রিয়া। বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা যেভাবে হচ্ছে ধ্বংস করে দেওয়া হয়েছে, যেভাবে চিকিৎসা ব্যবস্থায় যে অনিয়ম ছিল, সেই জায়গা থেকে চাইলে এখানে একদম উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না। তারপরও বিভিন্ন হসপিটালে বেড খালি করে সেখানে আহতদের চিকিৎসার জন্য বিনামূল্যে চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় আহতদের যারা চিকিৎসা করে তাদের পরিবার পরিজন থাকার জন্য কিছু হোটেল ভাড়া করে সেখানে তাদেরকে রাখা হয়েছে, তাদেরকে আলাদা করে অর্থও দেওয়া হচ্ছে, আহতকে কেমন হয়েছে সেই অনুযায়ী তদন্ত করে করে দেওয়া হচ্ছে। এখন একটা অভ্যুত্থানের পক্ষের আহত, সেই যে কারওয়ান বাজারে 32-এ অন্যান্য জায়গায় যেভাবে হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী লীগকে যেভাবে সাধারণ মানুষ প্রতিহত করেছে, তাদের মধ্যেও তো আহত আছে। কিছু বিষয় বলছি এই কারণে, কারণ আপনি সেদিন আমি হঠাৎ করে লক্ষ্য করলাম তারা যখন যমুনা ঘেরাও করতে 50 থেকে 70 জন আসলো, সেখানে আরো 50-100 জন এসে তাদেরকে আহত লীগ বলে গালি দিল, আহতদের 2টা অংশ। তাহলে তাদের মধ্যে একটা তো আছে, বিভাজন আছে, তারাও অনেক ক্ষেত্রে এখানে অসন্তুষ্ট আছে। তখন আমার মাথায় আসলো আসলেই তো এত আহত কোথায় গেল, আওয়ামী লীগের আহত আছে, ছাত্রলীগের আহত আছে, যুবলীগের আহত আছে, এরা কি এখন এখানে ইন্ধন যোগাচ্ছে? তো আমার কাছে এই ব্যাপারটা আমার মনে হয়েছিল, আমি 60-70 জন আসছে এখানে, এত বেশি না, আপনারা মিডিয়া করছেন। তা আমি বলতে চাচ্ছি হচ্ছে এখানে তদন্ত করে সরকার একটা উচ্চ পর্যায়ে তদন্ত করে আসলে এদেরকে আলাদা করা দরকার, না হয় দীর্ঘমেয়াদে এইটা নিয়ে যে উস্কানি এটা বারবার তৈরি হবে, বারবার আহতদের মধ্যে এই যে বিভাজন হয়েছে সেটা হবে। আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে দেখবেন, যে হচ্ছে পঙ্গু হসপিটালে ডাক্তাররা বারবার বলছে ওদের সুস্থ হয়েছে, ওদেরকে হসপিটালে বেড ছেড়ে দিতে বলা হয়েছে, বেড ছেড়ে না দিয়ে সেখানে তারা সারাদিন ঘুরে ফিরে এসে রাতে অবস্থান করতেছে। এবং হচ্ছে তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে হচ্ছে তারা পানি নিয়ে হসপিটাল রিসিপশনের সামনে পানি নিয়ে খেলাধুলা করতেছে, একজন আরেকজনকে টানতেছে। এরা হচ্ছে নিজেদেরকে এখনো আহত, এখনো হসপিটালে ভর্তি আছে করে, আবার হচ্ছে এদের অধিকাংশ দেখা যাচ্ছে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, রাস্তায় দাঁড়িয়ে। এখানে আহত লীগ বলছে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে, তাহলে আহত যারা হয়েছে, ধরা যাক লীগের লোক হয়েছে, ধরে নিলাম তারা অভ্যুত্থানের চেতনার বাইরে, তো তাদের কি চিকিৎসা দিবেন না আপনি? তাদের কি করবেন? মেরে ফেলবেন? যদি হঠাৎ করে পা ভেঙে যায়, এই পা সুস্থ হওয়ার আগ পর্যন্ত তারা ফাঁসি দিতে পারবেন?
পা সুস্থ করবেন, তারপরে ফাঁসি দিবেন। এটা হলো সারা দুনিয়ার স্বীকৃত আইন। আপনি বলবেন 2 দিন পরে তোর ফাঁসি হবে, ওর পা সুস্থ করা দরকার নেই, ওইভাবে টাঙ্গাই দাও, পারবেন না আপনি। ও চোর হতে পারে, ও যাই হতে পারে, মানুষ তো এখন পর্যন্ত, ও তো এখনো মানুষ। তো আমার কথা হলো কি, আমার রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ যে রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে চিকিৎসার সুব্যবস্থা করবে। সবাইকে পারে না। আর যেহেতু একটা বড় কজ এখানে আছে, যে আমরা একটা বড় কাজ করেছি, একটা অভ্যুত্থান ঘটিয়েছি, আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কাজে এই স্বৈরাচারের পতন ঘটাতে যে যারা আহত হয়েছেন তারা অবশ্যই অগ্রাধিকার পাবে, তারা সর্বোচ্চ সুবিধা পাবে। কিন্তু 6 মাস পরেও যদি আহতদের শীতের রাতে রাস্তায় নামতে হয়, সেখানে আহত লীগ থাকুক আর আহত শিবির থাকুক, অথবা আহত বৈষম্যবিরোধী ছাত্রদল থাকুক, না, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে অংশগ্রহণ করে এই অভ্যুত্থানে এটা আপনি এখন তাদেরই তো প্রমাণ করবেন, একদিন আপনার পরে কেউ প্রমাণ করবে, তখন চিকিৎসা প্রমাণ করেন নাই কেন? ঠিকমতো শীতের রাত্রে ও কেন পিকনিক করতে আসছে ভাই? পিকনিক করতে আসছে? পিকনিক করতে আসে নাই। সংকটটা আছে। ও বললো না একজন মন্ত্রীর কথা যে তার হেডম নাই, বললো ঠিক আছে ভালো কথা। স্বাস্থ্যমন্ত্রী আমি মনে করি একই জিনিস, ওনার সেই যোগ্যতা নাই। আমাদের যিনি স্বাস্থ্য উপদেষ্টা আছে ওনারও সেই যোগ্যতা নাই, উনি ক্যাপাবল নন আসলে। এটা শুরুর দিন থেকে আমি বলতেছি। এবং এই ঘটনার এই যে এখন যে চিকিৎসাটা চলছে, আমি তো নিজে, আমার সঙ্গে একটা প্রোগ্রামে হাসনাত আব্দুল্লাহ ছিল, এটা হলো আপনার অগাস্টের খুব সম্ভবত 15 কি 16 তারিখে। ওই সময় ওনার যোগ্যতার কারণে হচ্ছে না, উনি অযোগ্য, ভদ্রমের অযোগ্য, টোটালি ফেল করছে উনি। তো এই যে ব্যর্থতাগুলো, এই ব্যর্থতার দায়টা আসলে তাহলে ডক্টর শেষ পর্যন্ত ইউনূসের। কার উপর যাবে? ডক্টর ইউনূসের উপর যাবে। আজকে থেকে 5 বছর পরে যদি এই সরকার ফেল করে, নূরজাহান বেগমের নাম কেউ মনে রাখবে না, কেউ চিনবে না, কে নূরজাহান বেগম কেউ জানবে না। সবাই জানবে যে ডক্টর ইউনূসের সরকার ফেল করছে, সবাই এটা বলবে। এবং এই আহতগুলো থাকবে। এই আহতদের মধ্যে অনেক আজকে থেকে 3 বছর পরে আপনি পাবেন যে ওইজনকে তারা বলবে আমি সুচিকিৎসা পাই নাই, এবং তাদের সেই দাবি যথার্থ দাবি পায় নাই। ভাই এই দেশেই সব জায়গায় এক জায়গায় আনতে হবে। এই দেশে কি প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে লোকটা আপনার মনে করেন পঞ্চগড়ে আহত হয়েছে, যে লোকটা ময়মনসিংহে আহত, ঢাকার দোকানে তো ওই মেডিকেল কলেজে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে। আপনি প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা করে ওয়ার্ড খুলেন, বলেন যে এটা হলো আপনার ওই জুলাই অভ্যুত্থানে যারা আহত তাদের জন্য এই ওয়ার্ডটা করেন না রে ভাই, সমস্যাটা কি? যদি লোক না থাকে তো অন্য লোক ঢুকবে, কিন্তু ওদের অগ্রাধিকার, ওদের ওয়ার্ড করেন না, করতে সমস্যাটা কি? করে নাই কেন? আসলে সদিচ্ছা এবং জানা যে আমাকে কি করতে হবে, কিভাবে করবে। আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে, কিভাবে করবে। আমি যদি এটাকে বিপ্লব বলি, যে এটা বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে ধরলাম, তাহলে এই যে সরকারটা হয়েছে, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই সরকারের 80% উপদেষ্টা, 80% উপদেষ্টা, তাদের সঙ্গে এই গণ আন্দোলনের, এই অভ্যুত্থানের, এই বিপ্লবের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিভিত্তিক কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কেউ একদিনের জন্য চিন্তাও করেন নাই, এটা সব লটারি পাওয়ার মতো উপদেষ্টা হয়েছে। ঠিক এই জায়গায় ফ্যাসিস্ট কি আসলেই সমূলে নিপাত করা গেছে? ফ্যাসিজম একটা রাজনৈতিক দর্শন। ফ্যাসিবাদ পরাজিত শক্তি যদি পরাজয় মেনে না নেয়, তখন সে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের যুক্তি সে হাজির করতে চায়। কোনো প্রশ্নই উঠতে পারে না। গণতন্ত্রের ভিতরে ফ্যাসিজমকে একটা এক্সেপশন আকারে পৃথিবীর কোথায় স্থান দেওয়া হয়েছে একটা এক্সাম্পল। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টাইমলাইন বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাওয়ার আগে মাসুদ কামাল, আপনি বলছিলেন ব্যর্থতা